দর্শক, মাহফুজ আলমরা আসলে কি চান, কি তাদের উদ্দেশ্য? জনাব মাহফুজ আলম এবং তার কিছু কর্মকাণ্ড নিয়ে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল খবর টিভি। প্রিয় দর্শক, হিজবুত তাহরীর সেই জঙ্গি নেতা মাহফুজ আলমকে ছাই দিয়ে ধরেছেন আমাদের দুই বাঘা সাংবাদিক। বর্তমান এই বাংলাদেশের ক্রান্তিলগ্নে এই দুইজন সাংবাদিক প্রতিনিয়ত তারা নিরপেক্ষ ভূমিকা পালন করছেন এবং তারা নিরপেক্ষ কথা বলছেন। যখন এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা সহ সমন্বয়কদের বিভিন্ন অপকর্ম কোনো মিডিয়াতে তুলে ধরা হচ্ছে না, তখন এই দুইজন সাংবাদিক সেগুলোকে তুলে ধরছেন। আমরা এই দুই সাংবাদিকের কাছে চিরকৃতজ্ঞ থাকব। প্রিয় দর্শক, সেই দুইজন সাংবাদিক হচ্ছে মাসুদ কামাল, অন্যজন হচ্ছে মঞ্জুরুল আলম পান্নাবাই। তাদের জন্য আমাদের সবসময় শুভকামনা রইল। একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটি শুনে আপনি আপনার মতামত কমেন্ট বক্সে লিখবেন। দর্শক, আমরা সেই দুইজন বাঘা সাংবাদিকের বিশ্লেষণ শুনবো এখন। দর্শক, মাহফুজ আলমরা আসলে কি চান, কি তাদের উদ্দেশ্য? এমন প্রশ্ন এখন অসংখ্য মানুষের, যদিও তা দিনে দিনে স্পষ্ট হয়ে উঠছে। ভয়ঙ্কর একটা অস্থিরতা এই বাংলাদেশের সৃষ্টির পায়তারা চলছে। বলছি, সরকারের অন্যতম প্রভাবশালী মহাপ্রতাপশালী উপদেষ্টা মাহফুজ আলম, তার কথা। তিনি গৃহযুদ্ধের কথা বলেন, গৃহযুদ্ধের ডাক দেন, কথায় কথায় রক্তপাতের কথা বলেন, কথায় কথায় উস্কানির কথা বলেন, উস্কানি দেন। সরকারের উপদেষ্টা হয়েও তিনি সংবিধান সংস্কার বিষয়ক কমিশনের সদস্য হন এবং কমিশনের সদস্য হয়েও আবার তার নিজের মতামত ব্যক্ত করে ফেলেন মানুষের প্রস্তাবনার বাইরে। সংবিধান ছুঁড়ে ফেলতে চান কথায় কথায়। কি এমন বিপ্লবী চেতনা তার? কোন বিপ্লবের বাংলাদেশ তিনি করতে চান? এখন আবার উস্কানি দিচ্ছেন ভারতের বিভিন্ন অংশ দখল করে একটা বৃহৎ বাংলাদেশ পরিকল্পনার, বৃহৎ বাংলাদেশ গড়ার। কি প্রয়োজন এগুলোর? কেন এগুলো করা হচ্ছে? এবং ভারতের এই যে বিভিন্ন অংশ দখল করে যে পুরো বাংলাদেশ, নতুন কোনো বাংলাদেশ গড়া সম্ভব নয় এই একবিংশ শতাব্দীতে, তিনি খুব ভালো করে জানেন, কিন্তু উস্কানি দিচ্ছেন। যেমন ভারত উস্কানি দিয়ে চলেছে বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য, তিনিও উস্কানি দিচ্ছেন ভারতের বিরুদ্ধে। কিন্তু এই উস্কানিটা কোত্থেকে আসছে? আমরা যেমন ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের কথা বলি, বাংলাদেশকে একটা ভয়ঙ্কর পরিস্থিতির দিকে নিয়ে যাওয়ার জন্য তাদেরকে কাঠগড়ায় দাঁড় করায়, তাহলে কি আমরা এখানে নিয়ে আসতে পারি না আইএসআই এর কথা, পাকিস্তানের গোয়েন্দা সংস্থার কথা? এগুলো স্পষ্ট করা প্রয়োজন। কাদের ইন্ধনে, কাদের মদদে এইসব পরিকল্পনার কথা মানুষের সামনে নিয়ে আসা হচ্ছে? স্পষ্ট করে বলতে চাই, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা যেমন প্রতিবাদ জানিয়ে আসছি বিভিন্ন পর্যায়ে, বিভিন্ন ভাবে, আমরা যদি কোনোভাবেই গ্রহণ করতে পারি না, ঠিক একইভাবে আইএসআই এর পরিকল্পনা কিংবা পাকিস্তানের কোনো মদদ আমরা মেনে নিতে পারি না। ভারতের আধিপত্যবাদের বিষয়টি যেমন আমরা বিশ্বাস করি বলতে আমরা তারা এটি করতে চায় আমরা সেটা মনে করি, ঠিক একইভাবে আমরা মনে করি পাকিস্তানের খেলাও এখনো পর্যন্ত শেষ হয়ে যায়নি। তিনি যে নতুন একটি বৃহৎ বাংলাদেশ গড়ার পরিকল্পনা কথা প্রকাশ্যে নিয়ে আসলেন তার ফেসবুক পেজে স্ট্যাটাসের মাধ্যমে, সেখানে যে মানচিত্রটি দেওয়া হয়েছে আপনারা নিশ্চয়ই দেখেছেন। সেখানে কি বলা হচ্ছে আমি একটু বলি আলোচনার স্বার্থে আবারও, যদিও অনেকে এরই মধ্যে বলেছেন যে হিমালয় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত এই অঞ্চলের সভ্যতা ও সংস্কৃতির যে গড়ন তা আদতে উত্তর ভারতের চাইতে আলাদা। মুসলিম হিন্দু নির্বিশেষে যে সভ্যতা ও সংস্কৃতির পূর্ণ বিকাশ ও হিমালয় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত জনপদ পুনরুদ্ধার ব্যতীত পোকায় খাওয়া পূর্ব পাকিস্তান হয়ে বাংলাদেশ দিয়ে আমরা মুক্তিকে ছুঁতে পারবো না। অর্থাৎ এই যে কথাগুলোর মধ্যে তিনি যা বলতে চেয়েছেন এবং যে ম্যাপটি উপস্থাপন করেছেন, যদি এই ম্যাপটি তার নিজের নয়, এটি 1947 দেশভাগের সময় বা তার আগে যোগেন মন্ডল, আবুল হাসিম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সোহরাওয়ার্দী সহ অনেকেই এই ধরনের
বাংলাদেশ বা নতুন একটি ভূখণ্ডের তারা স্বপ্ন দেখেছিলেন, যদিও তা বাস্তবায়িত হয়নি। আজকে 1947 থেকে প্রায় 75-80 বছর পরে সে এখন আবার সেটি উস্কে দেওয়ার চেষ্টা করছেন। মাহফুজ আলম তিনি নিজেও জানেন এটি সম্ভব নয়, কিন্তু উস্কানি দেওয়া হচ্ছে। ওই যে বললাম, কাদের ইঙ্গিতে, কাদের মদদে দিয়ে উস্কানি দেওয়া হচ্ছে? কারা আসলে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়? সবাই, ভারত, পাকিস্তান, সবাই, এবং তারই অংশ। যদি মাহফুজ আলমরা বলে থাকেন যে ভারতের ষড়যন্ত্র অংশ আওয়ামী লীগ, তাহলে পাকিস্তানের ষড়যন্ত্র অংশ কারা? এবং এই যে সরকারের উপদেষ্টা পদে থেকে এই ধরনের বালখিল্য কথাবার্তা বলার যে মানসিকতা যে মানুষের, তিনি আবার মাস্টার মাইন্ড হবার হন কিভাবে? যাকে আবার মাস্টার মাইন্ড হিসেবে পরিচয় করিয়ে দেন সারা বিশ্বের সামনে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। হতেই পারেন মাস্টার মাইন্ড, কিন্তু আর মাস্টার প্ল্যানটা আসলে কি? বাংলাদেশের পক্ষে না বিপক্ষে? যা নানান ধরনের সিমটম আমরা দেখছি, এগুলো স্পষ্ট করে বলতে হবে। তিনি তার স্ট্যাটাসে আরো যেটি বলেছেন যে এই রাষ্ট্রের জন্মদাগ, অর্থাৎ বাংলাদেশের এই রাষ্ট্রের জন্মদাগ তথা ভারত নির্ভরতা ও ভারতের আধিপত্য মুক্ত রাখতে 75 আর 24 ঘটাতে হয়েছে। 2 ঘটনার ব্যবধান 50 বছর, কিন্তু আদতে কিছুই পরিবর্তন হয়নি। আমরা ভূগোল বন্দোবস্তে আটকা পড়ে আছি। এই যে তিনি বললেন জন্মদাগের কথা, তিনি তো বাংলায় বোঝেন না, তিনি তো মিনিংই বোঝেন না। তিনি আবার বিপ্লবী হন কিভাবে? বাংলাকে নিয়ে চিন্তা ভাবনা করেন কিভাবে? জন্মদাগ কি কখনো সরানো যায়? আর এই জন্মদাগ সহজে গিয়ে তিনি 75 এবং 24-এর ঘটনা উল্লেখ করেছেন। 75-এর কথা উল্লেখ করেছেন খুব ভয়ঙ্কর ভাবে। 75-এ বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল। যে বঙ্গবন্ধু হত্যার আত্মস্বীকৃতি খুনি কর্নেল ফারুক, কর্নেল রশিদ, মেজর ডালিম, সেটিকেই প্রকাশ্যে সমর্থন করা হচ্ছে। বোঝা যাচ্ছে যে আমরা কোন ভয়ঙ্কর আরেকটা অবস্থার মধ্যে যেতে চলেছি। ভাইরে, এত সুন্দর সুন্দর শব্দ চয়ন করলেই, যার মানে নিজেও জানেন না, শুধু শব্দ চয়নের মাধ্যমে বাক্যের মালা গাঁথলেই বিপ্লবী হওয়া যায় না। আবার কোন ধরনের বিপ্লবী? তিনি এই স্ট্যাটাস দিয়ে আবার তুলে নিলেন, যিনি নিজের সিদ্ধান্তে অটল থাকতে পারেন না, ভালোভাবে চিন্তা ভাবনা করে পরিকল্পনা করে এগোতে পারেন না, তিনি আবার কিসের বিপ্লবী? বিপ্লবী তো কম দেখেনি এই দেশে। এর মধ্য দিয়ে বাংলাদেশকে চরম একটা ঝুঁকির মধ্যে ফেলে রাখা হচ্ছে। আজ আমি কথা বলবো আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী উপদেষ্টাদের একজন জনাব মাহফুজ আলম এবং তার কিছু কর্মকাণ্ড নিয়ে। উপদেষ্টার মতো পদের থেকে এ ধরনের কর্মকাণ্ড করাটা শোভন কিনা, এটা নিয়ে আমার বিভিন্ন সময় সন্দেহ হয়েছে, এবং সেগুলো আমি গোপন রাখিনি। আমি সেগুলি প্রকাশ্যেই বলেছি, আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আমার কাছে মনে হয়েছে এই কাজগুলি উনি ঠিক করছেন না, অন্তত পক্ষে এই পদের থেকে তো নয়। তার সর্বশেষ যে নমুনা দেখতে পেলাম আমরা বিজয় দিবস উপলক্ষে। বিজয় দিবসের রাতে উনি একটা লম্বা স্ট্যাটাস দিয়েছেন ওনার ভেরিফাইড ফেসবুকে। আপনার মাথায় কি এতটুকু সেন্স কাজ করে না? আপনাকে অনেকে সক্রেটিস থেকে বলে শুনেছি আমি। আপনি যদি সক্রেটিস যান, সক্রেটিসকে এই ধরনের এলোমেলো কথা বলে? যেহেতু আপনাকে নাম হয়ে গেছে সক্রেটিস, থাকেন না ওভাবেই, কথাবার্তা একটু কম বলেন। কি কাজ করেন না করেন সেগুলো তো দেখতেছি, একটু কথাটা কম বলেন, মুখটাকে একটু লাগাম দেন। আপনারা তো সবাইকে বাতিল করে দিচ্ছেন, কেউ কিছু বোঝে না, সব আপনারা বুঝেন। একটা প্রবাদ আছে বুঝছেন, এটা হলো এই ঢাকা ইউনিভার্সিটির বিখ্যাত একজন টিচার হুমায়ুন আজাদ বলেছিল যে এক বইয়ের পাঠক সম্পর্কে সতর্ক থাকতে হবে। আপনাদের পড়া কিন্তু খুবই একমুখী। আমি যতটুকু বুঝি, আমার যতটুকু উপলব্ধ, আমি খুব একটা মেধাবী ছাত্র নই, খুব বেশি পড়াশোনাও করিনি, কিন্তু যতটুকু পড়েছি ভাই, আপনাদেরকে আপনাদের জ্ঞান, আপনাদের কথাবার্তা আমাকে খুবই একমুখী মনে হয়। আপনারা এক বইয়ের পাঠক বলে আমার ধারণা। আপনাদের নিয়ে সতর্ক থাকা উচিত। আপনি দেখেন একটা কথা, আমি আরেকটা কথা বলি, যদি এটাই আপনার উদ্দেশ্য হয়, এটাই আপনার বক্তব্য হয়, এটা যদি আপনার বিশ্বাস হয়, তাহলে এই স্ট্যাটাসটা দেওয়ার 2 ঘন্টার মধ্যে উঠাই দিলেন কেন? এই কারণে নিয়েছেন আপনাকে কেউ না কেউ বুঝিয়েছে, অথবা আপনি নিজে উপলব্ধি করতে পেরেছেন এটা দেওয়া ঠিক হয়নি।
তো ঠিক নাও হতে পারে, এটা উঠে নেওয়াটা আমি খারাপ মনে করি না। হতেও পারে এরকম যে আমি একটা কিছু বললাম, কিছুক্ষণ পরে আমার কাছে মনে হলো না, আমি একটা পাল্টা যুক্তি পেলাম, মনে হলো রাখা ঠিক না, অথবা আমি উঠিয়ে দিলাম, এটা হতে পারে। কিন্তু আপনি তো সরকারে আছেন, আপনি তো সরকারের একটা দায়িত্বে আছেন, আপনি তো সরকারের নীতি নির্ধারণ করেন, তো আপনি কি আপনার নীতিগুলিকে বারবার চেঞ্জ করবেন? যে নাকি এরকম একটা বড় বিষয়, যে বিষয়টা নাকি আমাদের আন্তর্জাতিক অঙ্গনে, আমাদের রাষ্ট্রীয় পর্যায়ে সংঘাত তৈরি করার মতো অবস্থায় নিয়ে যেতে পারে রাষ্ট্রকে, সেই ধরনের বক্তব্য আপনি হুট করে দিয়ে দিচ্ছেন, আবার তুলে নিচ্ছেন। ভাই, এটা তো ছেলে খেলা না, এটা তো পুতুল খেলা না। পুতুল খেলার যোগ্যতা নিয়ে রাষ্ট্র চালাতে গেছেন, এত সহজ না দুনিয়াটা। এই ধরনের কথা আপনি মানে পাঠচক্রে বলতে পারেন, এমনকি পল্টনের মাঠেও বলতে পারেন, কিন্তু সরকারের একজন উপদেষ্টা তার ভেরিফাইড ফেসবুকে এই ধরনের মন্তব্য করবে এবং তারপর আশা করবে যে এটাকে ইস্যু করে আমাদের প্রতিবেশী রাষ্ট্র কেউ আমাদের এখানে নাক গলানোর সুযোগ নেবে না, এটা আপনি ভাববেন কিভাবে? শুনেন, একটা কথা বলি, মাঝে মাঝে বলি যে স্বৈরাচারের পতন ঘটানো এবং নতুন একটা দেশ গড়ে তোলা এক জিনিস না। ভবন ভাঙে না, ভবন ভাঙতে দেখেন, ভবন ভাঙার জন্য এক ধরনের শ্রমিক লাগে, ভবন ভাঙাটাও কিন্তু বড় কাজ, কিন্তু ভবন যে ভাঙে সেই শ্রমিক কিন্তু আরেকটা ভবন গড়তে পারে না, গড়ার জন্য আর্কিটেক্ট লাগে। তো আপনারা একটা সরকার নামিয়ে দিয়েছেন মানে এই না, তো আপনারা নামান নেই, কিন্তু অন্য সবাই নামিয়েছে, আপনারা সেটা সামনে ছিলেন কেবল ওই সময়ের প্রয়োজনে, ওই সময়টা আপনাদের সামনে নিয়ে এসেছিল, অন্য কোনো কিছু না, অন্য কোনো কিছু না। 15 বছর চলতে থাকে আন্দোলন, 15 বছর চলতে থাকে মানুষের মনে ক্ষোভ, মানুষের পুঞ্জীভূত যে বিদ্রোহ, ক্রোধ, সেটার যখন চূড়ান্ত পর্যায়ে উঠেছে তখন সময়ের কারণে আপনারা সামনে চলে এসেছিলেন। এখন এই আন্দোলনের পুরা কৃতিত্ব নিজেদের কাছে নেওয়ার চেষ্টা করেন না, আপনারা সেই পর্যায়ের লোকজন না, এর মধ্যে আপনারা হারে হারে প্রমাণ করে দিয়েছেন। আপনারা মেবি ওই ভবন ভাঙার শ্রমিক, বাট আরেকটা ভবন তৈরি করার স্থপতি আপনারা হতে পারবেন না। এটা চেষ্টা করার জন্য অনেক অভিজ্ঞতা লাগে, অনেক শিক্ষা লাগে, এক বইয়ের জ্ঞান দিয়ে হয় না। আমরা খুবই দুর্ভাগ্যের মধ্যে আমরা আছি যে এদেরকে আমরা মাথার উপর বসিয়েছি, এটা আমাদের জাতির দুর্ভাগ্য। হুটহাট কথা বলে দিল একটা, বলে দিয়ে আপনি জানেন এটা আন্তর্জাতিক পর্যায়ে এটা কি প্রতিক্রিয়া হতে পারে, আপনি বলবেন 2 ঘন্টাতে মুটিয়ে দিয়েছি। আর ভাই 2 ঘন্টায় দুনিয়া শেষ হয়ে যায়, 2 ঘন্টার অর্থ বুঝেন? এর আগেও এরকম অনেক কিছু আপনারা করেছেন, লাভ দিয়ে যে করে ফেলেছেন যে বিরাট কিছু হয়ে গেল। এত সহজ না ভাই দুনিয়াটা।